সে নিজের দুই হাত দিয়ে দুবার শরীরটাকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে তার পেছনে মুখ লুকালো। মোয়ের অবাধ্য চোখ দুটো থেকে তখন অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে বিছানার চাদরে মিশে যাচ্ছিল। উজানের এই রূপ দেখে মেয়েটার বুকের ভেতরটা যে কতটা কাঁপছিল তা তার চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। উজান নিজের ভুল ভাঙানোর জন্য আরেকটু কাছে এগিয়ে যেতেই মো এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তীব্র চিৎকার করে উঠল। ভাবি, প্লিজ এই লোকটাকে এক্ষুনি এই রুম থেকে চলে যেতে বলো। এই রাক্ষস লোকটা আমার কাছে আবার কেন এসেছে? প্লিজ ভাবি, ওনাকে আমার থেকে দূরে যেতে বলো। আমি ওনার কাছে যাব না। পিচ্ছি প্লিজ এমন করো না, শান্ত হও। আমি তো তোমায়। একদম আসবেন না আপনি আমার কাছে। ভাবি, ওনাকে বলো না দূরে সরতে। এই হিংস্র লোকটা আবারও আমায় ওভাবে মারবে। আমি আর এখানে থাকবো না ভাবি। তোমার পায়ে পড়ি আমি। তুমি আমায় গ্রামে দিয়ে এসো। আমি আর কোনোদিনও এই জন্মে এইখানে আমি এ বাড়িতে আর ফিরে আসবো না। আব্বু, আব্বু তুমি কই? প্লিজ আমায় এসে নিয়ে যাও তোমরা। আমি আর এই বাড়ি থাকবো না। এখানকার একটা মানুষও ভালো না, সবাই শুধু আমায় কষ্ট দেয়। আম্মু, ও আম্মু, তোমার মতো মায়া দিয়ে কেউ ভালোবাসে না আমায়। আমি এখানে থাকবো না, চলে যাব আমি। মোয়ের এই কাঁপা কাঁপা কণ্ঠে বলা প্রতিটা আর্তনাদ আর মা বাবার জন্য আকুতি যেন এই মুহূর্তে উজান চৌধুরীর বুকটা মাঝখান থেকে চিরে দুটুকরো করে দিল। মেয়েটার সাথে সে তখন কোন রাগের মাথায় অমন পৈশাচিক পাগলামি করতে গিয়েছিল তা ভেবে এখন নিজের উপর নিজেরই ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। উজান আর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দ্রুত বিছানায় উঠে গিয়ে মোয়ের একটা হাত শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। প্লিজ পিচ্ছি এমন পাগলামি করো না। আমি জাস্ট রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি, তাই বলে তুমি এই সামান্য কারণে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? মৌ উজানের হাতের ছোঁয়া পাওয়া মাত্রই নিজের হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। কিন্তু উজানও আজ নাছোড়বান্দা, সেও হাত ছাড়লো না। মৌ এবার কাঁদতে কাঁদতে তীব্র হেঁচকি তুলে উজানের এই বিষাদগ্রস্ত চোখের দিকে তাকিয়ে বলে উঠল। আমি চলেই যাব। অনেক দূরে চলে যাব। আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবো না। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। কথাটি শেষ করেই মৌ নিজের ভেতরে সমস্ত শক্তি এক জায়গায় এনে উজানকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়েই দরজা খুলে ওই কক্ষ ত্যাগ করে বাইরের দিকে ছুটে চলে গেল। সে তো নিজের বাপের বাড়িতে বড্ড আদরে রাজকন্যার মতো বড় হয়েছে, যেখানে তার চোখে সামান্য এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বাপের বাড়ির সবাই তাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। যে মেয়েকে আজ পর্যন্ত নিজের বাবা মা একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই অতি আদরে নিষ্পাপ মেয়েটাকে আজ এই পাষাণ উজান চৌধুরী ওভাবে সজোরে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিয়েছে। মৌ আজ উজানের ভেতরে যে কুৎসিত হিংস্র ফেসটা দেখেছে তা তার ওই ছোট্ট নরম মন কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামান্য একটা কারণে উজান তাকে এত বড় শাস্তি দিল, এতগুলো নোংরা কথা শোনালো। এই ভেবেই মৌয়ের মনের গহীনে এক তীব্র তিতকুটে ও বিষাক্ত অভিমান এসে জমা হয়েছে। মৌয়ের ওভাবে উন্মাদের মতো রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তুবা আর আরিয়ানও দ্রুত তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর উজান বরফের মতো নিস্পন্দ নিতর হয়ে বসে রইল। তার কান জুড়ে তখন কেবল মৌয়ের শেষ কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। মেয়েটা কি সত্যিই তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে? কিন্তু উজান তো নিজের মনের অবচেতনেও এটা কোনোদিন চায় না। ঠিক তখনই ইফাত অত্যন্ত শান্ত পায়ে সামনে এগিয়ে এলো। উজানের এই চরম ধ্বংস স্তূপের মাঝে বসে থাকার করুণ দশা দেখে নিজের ভেতরে সমস্ত রাগ ভুলে ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের কাঁধের উপর পরম ভরসার একটা হাত রাখলো। কাঙ্ক্ষিত হাতের সেই চেনা ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো একপাশে ঠেলে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে। উজানের আকস্মিক এমন কাণ্ডে ইফাত কাঙ্ক্ষিত হাতে সেই চেনা ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো এক পাশে ঠেলে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে। উজানের এমন আকস্মিক কাণ্ডে ইফাত স্তব্ধ হয়ে গেল। 14 বছর আগে শিরিন যখন অনলি টাকার লোভে উজানের লাইফ থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল, তখনও ইফাত এই পাথর মানবকে এতটা বেপরোয়া হতে বা অপরাধ বোধে এভাবে অনুশোচনা করতে দেখেনি। আজ এই পুচকে মোয়ের জন্য সে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে,
উজানের চোখে মুখে এখন স্পষ্ট এক অপরাধ বোধের ছাপ। অথচ কয়েক ঘন্টা আগে বাইরে একটা ছেলেকে পিটিয়ে আধমরা করে আসার পরেও তার মনে বিন্দুমাত্র অনুশোচনা বা ভ্রুক্ষেপ ছিল না। উজানের ভিতরে এমন আমূল পরিবর্তন দেখে ইফাত নিজেই নিজের মনে চরম অবাক হলো। উজান এবার ইফাতকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি হয়ে বসলো। সে ইফাতের হাত দুটো নিজের দুই হাতের ভাঁজে শক্ত করে ঢুকিয়ে নিয়ে, কিন্তু আমি তো এমন শূন্যতার মুক্তি চাই না। আমার তো ওকেই চাই, অমনি ওই অবাধ্য পিচ্ছিটাকেই চাই। তুই বল না ভাই, ও যদি সত্যি সত্যি আমায় ছেড়ে চলে যায় তবে আমাকে কেউ ভাবে হাসাবে? কে আমার সাথে রোজ অমন পাগলের মতো অধিকার নিয়ে ঝগড়া করবে? প্রতিদিন রাতে আমার বুকে মুখ গুজে ঘুমানোর জন্য কে অমন অবুঝের মতো পাগলামি করবে? কে সারাদিন আমার পেছনে ভালোবাসি ভালোবাসি বলে চিলড্রেনদের মতো চিৎকার করবে? আমি আমার পিচ্ছিকে কোনো মূল্যে হারাতে চাই না। তুই প্লিজ ওর কাছে জানা, ওকে বুঝিয়ে বল না আমার এখানে থাকতে। রিফাত এক দীর্ঘ তপ্তশ্বাস ফেলল। সে আগেই বুঝেছিল কোনো না কোনোদিন এমন একটা কালবৈশাখী ঝড় আসবেই। ইফাত উজানের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল। কিন্তু উজান আজ নিজের সমস্ত ম্যাচিউরিটির ছাপ ধুয়ে মুছে ফেলে অবুঝ বাচ্চাদের মতো করছে। রিল্যাক্স ইয়ার, এমন কিছুই হয়নি। তুই আমাকে এই মুহূর্তে রিল্যাক্স হতে বলছিস? সিরিয়াসলি? আর এমন কিছু হয়নি মানে কি? তুই কি আদৌ বুঝতে পারছিস না যে ওকে হারানোর ভয় আমার বুকের ভেতরটা ঠিক কতটা পুড়ছে, কতটা কষ্ট হচ্ছে আমার? উজান নিজের মাথাটা দুই হাঁটুর মাঝখানে নিচু করে নিল। অতিরিক্ত রাগ আর মদ্যপানের কারণে তার চোখ মুখ এখনো টকটকে লাল হয়ে আছে। উজানের এমন করুণ দশা দেখে ইফাত হুট করেই এক পাগলের মতো শব্দ করে উপহাসের হাসি হেসে উঠল। উজান নিজের জোড়াভ্রু কুঁচকে চরম বিরক্তিতে তাকালো। তুই আমার এই মরণাপন্ন অবস্থা থেকে এইভাবে হাসছিস? তোর মনে হচ্ছে আমি এখন তোর সামনে দাঁড়িয়ে কোনো জোকস বলছি? হ্যাঁ? ইফাতের এই নির্মম সত্য কথাটি শোনা মাত্রই উজান এক তীব্র ঝটকা ইফাতকে নিজের থেকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারপর নিজের দুই হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল। তুই কেন বুঝতে পারছিস না? ওই পিচ্ছিটাকে ছাড়া থাকতে পারবে না উজান চৌধুরী। রোজ ভালোবাসা নামক যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই, চাই মানে চাই। আমি চিরকালের জন্য মুক্তি চাই না। আমি ওই অবাধ্য মেয়েটার খাঁচায় বন্দি থাকতে চাই আজীবন। কথাটি শেষ করতে করতেই উজান হুট করে ইফাতের শরীরের উপর ঢলে পড়ল। এতক্ষণ নিজের মনের ভেতরের ক্ষোভ আর শক্তির জোরে নিজেকে সোজা করে ধরে রাখলেও এখন আর তার শরীর সঙ্গ দিল না। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আর অ্যাসিডের তীব্র যন্ত্রণার কারণে তার মাথাটা এখন প্রচন্ড ঝিমঝিম করছে। চোখের চারপাশে সবকিছু যেন এক গভীর অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। চারপাশের পুরো রুমটা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। আর সেই গভীর অন্ধকারের মাঝেই উজান ইফাতের বুকে পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে গেল। অবশ্য এতে নতুন করে ভয়ের কিছু নেই। মাত্রাতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য আর মানসিক স্ট্রেস একসাথে নেওয়ার কারণেই তার শরীরটা সাময়িকভাবে অবশ হয়ে পড়েছে। ইফাত বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে উজানের নিস্পন্দ শরীরের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে উজানকে ঠিকভাবে শুয়ে দিয়ে সে নিজে ওই কক্ষ ত্যাগ করলো। ইফাত নিজেও এই মুহূর্তে নিজেকে ঠিকঠাক সামলাতে পারছে না। সে খুব ভালো করেই বোঝে মায়া নামের জিনিসটা আসলে ঠিক কতটা মারাত্মক ও বিষাক্ত। হয়তো উজান এখনো নিজের মুখে স্বীকার করতে পারছে না যে সে মোয়ের প্রতি মনে মনে কতটা মারাত্মক দুর্বল। কিন্তু ইফাত তো উজানের চোখের দিকে তাকিয়েই তার মনের সব কথা এক পলকে বুঝতে পেরেছে। তবে সে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনের মতো উজানের জীবনটাকে এভাবে ইগোর টানে ধ্বংস হতে দেবে না। সে উজানকে বুঝিয়েই ছাড়বে। এই অন্ধ অধিকার বোধ আর জেলাসি থেকেই আসলে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয়। মুখে যতই বউ মানি না বলে চিল্লাক না কেন। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শে উজানের চোখের পাতার ঘোর ভাঙল। চোখ মেলতেই কয়েক ঘন্টা আগের সেই জঘন্য কাণ্ড কারখানা আর ছটফটানির কথা মনে হওয়া মাত্রই উজান বিছানার উপর ধরফরিয়ে উঠে বসলো। মৌয়ের কথা মনে হতেই সে এক বুক আতঙ্ক নিয়ে চারিদিকে তাকালো। কিন্তু আজ আর ভোরের এই আলোয় নিজের চওড়া বুকের উপর সেই অবাধ্য চপল পিচ্ছি মেয়েটাকে সে জড়িয়ে ধরে রাখতে পারল না। বিছানার অন্য পাশটা আজ একদম শূন্য। সে যে অভিমান করেছে। উজানের উপর এক আকাশ সমান তীব্র ও বিষাক্ত অভিমান বুকে চেপে মেয়েটা রুম ছেড়ে চলে গেছে। উজান নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে বেশ কিছুক্ষণ বিছানার উপর ঝিম মেরে বসে রইল। তারপর ধীর পায়ে অপরাধীর মতো নিজের রুম থেকে বেরিয়ে গেল। একে একে বাসার প্রায় সবকটা রুম খোঁজা শেষ হলেও সে মৌকে কোথাও খুঁজে পেল না। তার বুকের ভেতরের ভয়টা এক নিমিষেই হাজার গুণ বেড়ে গেল। অতঃপর করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল নিজের বাবা মায়ের বেডরুমের দরজাটা কিছুটা খোলা। রোজ সকালে তার বাবা এই সময়ে মর্নিং ওয়াকে যান। আজ কেন জানি না ভেতরটা একটু উকি দিতে ইচ্ছে হলো উজানের। উজান
দরজা ঠেলে ভেতরে উকি দিতেই বিছানার এক কোণে মায়ের বুক ঘেঁষে ঘুমিয়ে থাকা মৌকে দেখতে পেল। তার মানে সারা রাত ধরে মৌ নিজের শাশুড়ি আর শ্বশুরের রুমে এসে গুটিসুটি মেরে ঘুমিয়েছিল। মৌ এসে ভার্ত ফ্যাকাশে আর চোখের জলে ভেজা বিধ্বস্ত মুখখানার দিকে তাকিয়ে উজানে নিজের প্রতি এক তীব্র ঘৃণা আর আক্রোশ হতে লাগলো। ইচ্ছে করছিল এক্ষুনি দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে নিজের এই অশান্ত বুকটা শান্ত করতে, কিন্তু সে নিজের পা বাড়াতে পারল না। যদি তার যাওয়ার কারণে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে ভয়ে আবার চিৎকার করে ওঠে, তখন তো তার এই পিচ্ছি বউটাই মনে মনে আরো বেশি কষ্ট পাবে। তাই উজান একরাশ বিষাদ মেশানো চোখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে অলক্ষেই নিজের রুমে ফিরে এলো। তারপর প্রায় ঘন্টা খানেক পর শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরের সব পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের উপর থেকে নিজের হাতের মুঠো শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিং এর গ্রিল ঘেঁষে এসে একাকী দাঁড়িয়ে গেল। সে হাতের মুঠোয় শক্ত করে বন্ধ করা জিনিসটার নাম হচ্ছে সিগারেট। ও যার নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিন নেশার এই ক্ষতিকারক কাঠি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে খুব বেশি কষ্ট বা ট্রমা থাকলে ছেলেরা নাকি এই সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে। তাই আজ সেও নিজের ভিতরের অসহ্য জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেটটা ধরালো। এক এক করে কয়েকটি সিগারেট টানতেই তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে নিজের বুকের ভেতরে জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণা আর বিষাদ ধোঁয়া হিসেবে বাতাসে উড়িয়ে দিতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়া কাঁধের উপর পরম মায়ায় হাত রাখলো। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির করে ঠোঁটের কোণে এক মৃদু হাসল। এই ধোয়ার মাঝে নিজের মনে শান্তি খুঁজছিস? উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভিতরে সব গোপন কথা কিভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনেই এক নৌকার মাঝি বলে ইফাত তার এই দোহনটা টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোখাচোখি হলো। তারপর আবারও দুজন একসাথে সামনের দূর দিগন্তের আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্ত শ্বাস ছেড়ে নিচু স্বরে উত্তর দিল। শান্তি খুঁজলেই কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভূমিকা না করে সরাসরি মেঘনাদ বদের মতো প্রশ্নটা ছুড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্রই উজানের মাথার উপর যেন আস্ত আকাশটাই ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় বলতে লাগলো। ভালোবাসিস না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাওয়ার কথা শুনে এমন উন্মাদ প্রেমিকের মতন বিহেভিয়ার করছিস কেন? কেন তাকে বউ মানি না বলার পরও তাকে ছাড়া থাকতে পারবি না? কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর নিজের বুকের ভেতরও এমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নের উত্তরও তুই দিতে পারবি না। ভালোবাসা এমনই, মনে হয় সে আমাদের কেউই নয়, অথচ তাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। জানি তোর লাইফে বাজে একটা পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি? এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হলো না? কেউ একজন চলে গেলে যে পুরো লাইফটা ওইখানেই থেমে যাবে এমনটা তো নয়। তুই বরং ওকে দেখিয়ে দে তাকে ছাড়াও তুই আজ নিজের জীবনে কতটা পরিপূর্ণ। কাপুরুষের মতন এভাবে ভেঙে পড়া লোক কিন্তু উজান চৌধুরী নয়। জানিস তো, নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। পুরুষ কখনো একাকী এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারে না। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মোড়ে একজন পুরুষের একজন নারীর প্রয়োজন হয়। তুই মুখে তা মানিস আর না মানিস। একটা নারী যেমন একটা সুখের সংসার ভেঙে চুরমার করতে পারে, তেমনি নিজের মায়া আর ভালোবাসা দিয়ে একটা ভাঙা সংসার নতুন করে গড়তেও পারে। আর সেই কারণেই নারী ছাড়া পুরুষ অর্থহীন। উজান হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটা কথা এক মনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সবসময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটাও সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে কত সুন্দর করে নিজের লাইফ নিয়ে সবসময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটাও সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কি জিনিস, একজন পুরুষের জীবনে নারীর গুরুত্ব ঠিক কতখানি। উজান নিজের মনে মনে ভাবলো, ভালোবাসা বুঝি সত্যি এমনই এক জাদুকরী জিনিস যা একটা চরম জেদি রুক্ষ আর খারাপ পুরুষকেও এক নিমিষে এমন বুঝতার ও প্রেমিক বানিয়ে তোলে। আগামীকাল সারপ্রাইজ পর্ব আসছে, সেখানে কিছুমিছু হতে চলেছে।
না মানে রেডি তো সবাই? ময়ের ওড়নার আঁচলে কামড় দিয়ে তার পিছু পিছু পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে উজান। পুরো চৌধুরী বাড়ি তন্ন তন্ন করে চক্কর দেওয়া শেষ হয়ে গেছে, তবুও উজান কোনো মতেই ময়ের আঁচল ছাড়লো না। মো প্রায় বিগত তিনটি দিন ধরে উজানের সাথে না একটা কোনো কথা বলেছে, না তার সাথে দেখা করেছে, আর না ভুল করেও তার মুখোমুখি হয়েছে। এই 3টা দিন মো নিজের মনের তীব্র অভিমানে গাল ফুলিয়ে উজানকে ছাড়া দিব্যি থাকতে পারলেও উজান এদিকে বিরহে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার কাছে এই সামান্য 3টে দিন যেন তিনটি যুগের চেয়েও অনেক বেশি দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লেগেছে। সে এখন নিজের মনের অবচেতনে খুব ভালো করেই বুঝতে পেরেছে সে এই পৃথিবীর সবকিছু এক পলকে ছেড়ে দিতে পারলেও মৌ নামের এই পুচকে অবাধ্য মেয়েটিকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। মৌ রাগ দেখিয়ে দৌড়ে এদিক থেকে ওদিক ছুটে গেল। ও যেন একগুঁয়ে উন্মাদের মতো তার পিছু পিছু ছুটে চলল। চৌধুরী বাড়ির ছোট বড় সকলেই লিভিং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তারা সকলে উজানার মোয়ের এমন অভাবনীয় কাণ্ড কারখানা দেখে পুরো হা হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। গম্ভীর পাথুরে আর বদমেজাজি ছেলেটার ভেতরে হুট করে এমন আকাশ পাতাল পরিবর্তন এসেছে তা বাড়ির কেউ সহজে মেনে নিতে পারছে না। তবে এই দৃশ্য দেখে দূর থেকে ইফাত মনে মনে বেজায় খুশি হলো। যাক, এবার অন্তত তার এই খ্যাপাটে ও বেপরোয়া ভাইটা নিজের ইগো বিসর্জন দিয়ে মেয়েটাকে নিজে করে নেবে, তাকে বুক ফুলিয়ে ভালোবাসবে। মো ওভাবে সারা বাড়ি ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে উঠে শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এবং অতি দ্রুত তার পেছনে নিজের শরীরটা লুকিয়ে ফেললো। তারপর শাশুড়ির কাঁধের আড়াল থেকে উজানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চরম তেজ দেখিয়ে বলল, শাশুড়ি আম্মা, তোমার এই বেহায়া ছেলেকে একটু বলো তো আমার কাছ থেকে দূরে সরতে। এই লোকটা এখন আমার কাছে কেন এসে? হ্যাঁ, আমাকে যতই পাম দিক আর তেল মারুক, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমি কাল সকালেই সোজা নিজের বাপের বাড়ি চলে যাব। এহ, উনি নাকি চলে যেতে চাইলেই যেন আমি ওনাকে বিদায় দেওয়ার জন্য খুশিতে নাচতে নাচতে হাততালি দেবো। জাস্ট একটা পা এই বাড়ির সীমানার বাইরে বের করে দেখোই না। সেদিন তো রাগের মাথায় শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর এবার যদি অবাধ্যতা করেছো তবে সোজা হাত পা ভেঙে বিছানায় বসিয়ে দেবো, যাতে সারা জীবন শুধু আমার সামনেই বসে থাকো। আমি যাবই যাব। কি করবেন আপনি শুনি? মারবেন? মারুন, তবুও যাবো আমি। ওজন আবারও তড়িৎ গতিতে মোয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ছেলের এমন বেপরোয়া আচরণ দেখে মৌসুমী চৌধুরী নিজের চোখ দুটো বড় বড় করে রাঙিয়ে তাকালেন। মায়ের সেই অগ্নিদৃষ্টি দেখে উজান এবার খানিকটা দমে গেল। তবে তার এই দমে যাওয়াটা যে সাময়িক তা তার চোখের দিকে তাকালে খুব ভালো করে বোঝা যাচ্ছিল। এর মাঝেই সমস্যা কি তোর উজান? তুই সকাল থেকে এইটুকু একটা মেয়েকে এভাবে সারা বাড়ি তাড়িয়ে তাড়িয়ে কেন জ্বালানো শুরু করেছিস? মায়ের ধমক শুনে উজান এক পলকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে একবার ভয়ার্ত চোখে মায়ের দিকে তাকালো, তো আরেকবার মায়ের পেছনে লুকিয়ে থাকা নিজের পুচকে বউয়ের দিকে তাকালো, আরেকবার সোফায় বসে থাকা বাড়ির বাকি সবার দিকে চোখ বোলালো। তারপর সে নিজের মায়ের দিকে খানিকটা ঝুঁকে মুয়ের দিকে তর্জনী উঁচিয়ে অত্যন্ত রহস্যময় কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ালো, আচ্ছা আম্মু, আমার প্রশ্নের উত্তর দাও তো। তুমি এই শয়তান বিড়ালের বাচ্চার ঠিক কি হও? উজানের এমন অদ্ভুত কথা শুনে মৌসুমী চৌধুরী এক মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেলেন। ভর সন্ধ্যাবেলা ছেলে হঠাৎ কেন তাকে এমন বোকা বোকা প্রশ্ন করছে তা তিনি কিছুতেই বুঝতে পারলেন না। তবুও নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, কেন? আমি ওর আইনত শাশুড়ি হই। গুড। তাহলে ড্যাড ওর কি হয়? কেন শ্বশুর হয়? তাহলে এবার বলো আমি কি হই ওর? তোর নিজের বিবেক কি জানে না তুই মেয়েটার ঠিক কি হোস? হ্যাঁ, আম্মু যা জিজ্ঞেস করছে দয়া করে সেটার একটু রিপ্লাই দাও না। তুই ওর বিবাহিত হাজবেন্ড হোস। এবার হয়েছে তো তোর। তাহলে আমরা দুজন একে অপরের সম্পর্কে কি হই আম্মু? কেন হাজবেন্ড ওয়াইফ? মায়ের মুখ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা শোনা মাত্রই উজানের ঠোঁটের কোণে এক মস্ত বড় বিজয়ের হাসি ফুটে উঠল। পুরো লিভিং রুম কাঁপিয়ে কড়া গলায় আওড়ালো, রাইট, আমরা দুজন হলাম লিগ্যাল বর বউ। আর যেহেতু এই চিলড্রেন বিড়ালের বাচ্চাটা আমার নিজের বিবাহিত বউ, সেই হিসেবে থেকে শুধু এই সন্ধ্যাবেলা জ্বালানোই নয়, সারা জীবন শাড়ির আঁচড় কামড়ে ধরে ওর পিছু পিছু ঘুরে বেড়ানোর পূর্ণ রাইট বা অধিকার এই উজান চৌধুরী আছে, বুঝলে? উজানের মুখে এমন প্রকাশ্য ও নির্লজ্জ স্বীকারোক্তি শুনে সোফায় বসে থাকা বাড়ির ছোট বড় সবাই পুরো স্তব্ধ হয়ে এক পলকে তাকিয়ে রইল। সবার মাথায় যেন আচমকা এক বিশাল আকাশ ভেঙে পড়েছে। গম্ভীর প্রফেসর ছেলেটার হঠাৎ কি এমন মানসিক রোগ হলো? সবাই মনে মনে সেটাই ভাবছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে আরিয়ান সোফা থেকে হালকা হেসে বলে উঠল, ভাই তুই ঠিকঠাক আছিস তো? কাছে আসো, আমার প্যান্ট চেক করে দেখে যাও আমি ঠিকঠাক আছি কিনা।
আরিয়ান উজানের এমন কড়া জবাব আর রসিকতা শোনা মাত্রই এক নিমিষে চুপসে গিয়ে মুখ বন্ধ করে ফিরল। উজানের মুখ থেকে এমন খোলামেলা কথাবার্তা সে কোনোদিন হজম করতে পারবে না। এর মাঝে উজান নিজের মুখটা একটু বাঁকিয়ে চারপাশের সবাইকে উদ্দেশ্য করে বলল, ইফাতের মতো যদি তোমরা সবাই মিলে আমাকে একটু আগে সুবুদ্ধি দিতা, তাহলে আজকে আমি ঠিকঠাক আছি কিনা সেটা আর তোমাদের কষ্ট করে মুখ ফুটে জিজ্ঞাসা করতে হতো না। এতদিনে তোমরা হাতে কলমে তার প্রমাণ পেয়ে যেতে। ছি ছি, এতদিন কি ভুলটাই না করেছি আমি। উজানের কথার ভিতরের আসল গুড় অর্থ বাড়ির বাকি সবার মাথার উপর দিয়ে 5G গতিতে চলে গেলেও এক কোণে বসে থাকা ইফাত কিন্তু ঠিকই পুরোটা বুঝতে পারলো। তাই সে নিজের হাসির বেগ লুকাতে ঠোঁট কামড়ে চেপে ধরে আড়ালে হাসতে লাগলো। ততক্ষণে উজান আর কাউকে কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় মায়ের পেছন থেকে মোয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে টেনে এক টানে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। তারপর মোয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদুরে ও উদ্গ্রীব কণ্ঠে প্রতিধ্বনিত করলো, হেই মাই লিটল সুইট পিচ্ছি, অনেক রাত হচ্ছে, এবার শান্ত মেয়ের মতো রুমে চলো দেখি। মো উজানের বুকে পিষ্ট হতে হতে ছটফট করতে লাগলো। যাবো না আমি আপনার সাথে, ছাড়ো না আমায়। একদম অমন পচা কথা বলবে না পিচ্ছি, তাড়াতাড়ি রুমে চলো বলছি। এই 3টে দিন তোমাকে ছাড়া শান্তিমতো ঘুম আসেনি। মো নিজের মুখখানা চরম অভিমানে অন্যদিকে ঘুরিয়ে নিল। একে তো সে সেই রাতের ওই অন্যায় থাপ্পড়ের কথা এক মুহূর্তের জন্যও ভুলেনি। তার উপরে এই লোকটা এখন সবার সামনে কোন মুখে এত বড় বড় অধিকার দেখাচ্ছে। ময়ের এই প্রকাশ্য অ্যাভয়েড করাটা উজান নিজের পুরুষালী ইগোতে আর নিতে পারল না। সে এক এক করে লিভিং রুমে উপস্থিত বাড়ির সবার দিকে তাকালো। তারপর হুট করেই কোনো কিছুর তোয়াক্কা না করে মোয়ের নরম গালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। উজান শুধু একটা চুমু খেয়ে ক্ষান্ত হলো না। এরপর সে অত্যন্ত ক্ষুধার্ত উন্মাদের মতো ধীর পায়ে মোয়ের সারা মুখমণ্ডল, কপাল আর চোখে অজস্র আদুরে চুমুতে ভরিয়ে তুলল। বাসার সবার সামনে উজানের এমন আচমকা কাণ্ড দেখে মো মুহূর্তের মধ্যে লজ্জায় ও আতঙ্কে বরফের মতো জমে নিথর হয়ে গেল। চারপাশে সবার অমন হাঁ করা দৃষ্টি দেখে মৌয়ের মনে হচ্ছিল যদি এই মুহূর্তে মেঝের মাটির দুভাগ হয়ে যেত তবে সে লজ্জায় মাটির তলে ঢুকে যেত। বেহায়া লোক, বউ মানে না, অথচ বাপ মায়ের সামনে এসব করতে লজ্জা করে না আপনার? যাবো না আমি আপনার সঙ্গে, ছাড়ো না আমায়। বউ মানি আর নাই মানি, তবে লজ্জা টজ্জা আমার করে না। বেশি ছটফট করলে রুমে ঢোকার আগেই বাকি কাজ এখানেই সেরে ফেলবো, মাইন্ড ইট। ছেলের মুখে এমন কথা শোনা মাত্রই আরিফুল চৌধুরী সহ বাড়ির বয়স্ক বড়রা সবাই কাঁচতে কাঁচতে এক প্রকার বাধ্য হয়ে দ্রুত ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। গম্ভীর ছেলেটা যে আচমকা এমন রোমান্টিক কাণ্ড করে বসবে তা বাড়ির কোনো সদস্য স্বপ্নেও ভাবেনি। বড়রা চলে যেতে আরিয়ান সোফায় শুয়ে হাসতে হাসতে বলে উঠল, বারে ভাই বাহ, এই তোর বউ না মানার আসল নমুনা। হ্যাঁ, দিন দুপুরে সবার সামনে বউয়ের সাথে কিছু মিছু করে বেড়াস, আর আমাদের সামনে ভাব দেখাইস তুই নাকি বউ মানিস না। হাই আল্লাহ, দিনের বেলাতেই যদি তোর এই অবস্থা হয়, তবে রাতে রুমের দরজা বন্ধ করে না জানি তোরা দুজন কি করিস। আরিয়ানের এই ফাজলামের মাঝেই হুট করে উজান এক ঝটকায় মৌকে নিজের দুই বাহুর মাঝে পাজা কোলা করে কোলে তুলে নিল। আচমকা শূন্যে ভেসে ওঠায় মৌ তীব্র ভয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেললো এবং বাঁচার তাগিদে উজানের শার্টের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে খামছে ধরলো। বউয়ের এমন ভয়ার্ত আদরের রূপ দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে মুচকে হাসি ফুটিয়ে তুলল। সে মৌকে কোলে নিয়েই ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের বেডরুমের দিকে উঠতে উঠতে আরিয়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, সরি টু সে ভাইয়া, এখন মোটেও দিন দুপুর নয়, এখন চারপাশ পুরো নিঝুম রাত। তাছাড়া বিয়ে যখন করেই ফেলেছি, তখন বউয়ের মন রক্ষা করতে গেলে এমন টুকটাক কিছু মিছু তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তোমরা এত রিয়্যাক্ট কেন করছো? এর জন্য তোমরা আবার আমাকে ভুল বুঝো না ভাই। জাস্ট বউয়ের মন রক্ষার খাতিরে যা হবে, আমি নিজে থেকে কিছু করব না, ট্রাস্ট মি। আমি এইটুকু ইনোসেন্ট বাচ্চা ছেলে, আমার দ্বারা কি এই পচা কাজ পসিবল? উজান মৌকে কোলে নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই পিছনের লিভিং রুমে বসে থাকা ইফাত, আরিয়ান আর তুবা একসাথে উচ্চস্বরে হেসে কুটি কুটি হতে লাগলো। সারপ্রাইজ পর্ব হিসেবে আজকের পর্বটা অনেক ছোট হয়ে গিয়েছে বুঝতে পারছি। কলেজে যাওয়ার জন্য তেমন একটা লেখা হয়নি। আশা করি আমার দিকটা বুঝতে পারবে সবাই। আর নেক্সট পর্ব ইনশাল্লাহ বড় করে পাবে। উজান মৌকে পাজা কোলা করে নিয়ে রুমে ঢুকতেই মৌ নিজের সমস্ত রাগ উগরে দিয়ে উজানের শক্ত বুকের উপর এলো পাথারি ভাবে ছোট ছোট ঘুষি মারতে লাগলো। এতে অবশ্য উজান চৌধুরীর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা মাথা ব্যথা হলো না। সে ডোন্ট কেয়ার ভাবটা মুখে বজায় রেখে মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তবে বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখাক না কেন,
উজানের ডান হাতে কিন্তু এখনো তীব্র ব্যথা রয়েছে। মৌ দেখতে বেশ শুকনো, গরমের হাওয়ায় তাকে এক হাতে আগলে নিয়ে আসতে উজানে তেমন একটা বেগ পেতে হয়নি ঠিকই, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় মৌয়ের অনবরত ছটফটানির কারণে উজানে চোট পাওয়া হাতটা দেয়ালের কোণে সজোরে লেগে নতুন করে অনেকখানি চোট পেয়েছে। মৌ বিছানায় বসা মাত্রই আবারও এক ঝটকায় উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো, কিন্তু উজান তার চেয়েও চতুর। সে দ্রুত গিয়ে রুমের মেইন দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং এক বুক ক্লান্তি নিয়ে বিছানায় নিজের গায়ে লিয়ে বসলো। মৌ উচ্চতায় উজানের চেয়ে অনেকটাই খাটো হওয়ায় দরজার ওই উঁচু লকটার নাগাল সে কোনোভাবেই পেল না। এমনকি রুমে এমন কোনো হালকা পাতলা চেয়ার বা টুলও নেই যা টেনে নিয়ে সে দরজার সামনে দাঁড় করাবে। যা আছে তার সবগুলোই মৌয়ের ওজনের চেয়েও অনেক বেশি ভারী। পালাবার কোনো পথ না পেয়ে মৌ এবার হনহন করে বিছানায় আধশোয়া উজানের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দুই কোমরে দুই হাত গুছে চোখ দুটো বড় বড় করে অত্যন্ত কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করলো। বেয়াদব পুরুষ, সবার সামনে অমন অধিকার ফলিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন সবার সামনে অমন বেহায়াপনা করলেই তাসফিয়া মৌ আপনাকে এক পলকে ক্ষমা করে দেবে? নো, নেভার, কোনোদিনও না। আব্বু কাল সকালে এই বাড়িতে আমাকে নিতে আসবে, আর আমি কালকেই আব্বুর সাথে নিজের বাপের বাড়ি চলে যাব। মৌয়ের মুখে শেষ বাক্যটা শেষ হতে পারল না, তার আগেই উজানের খেঁচকা টানে মৌয়ের নরম হাতটা ধরে নিজের চওড়া ও উন্মুক্ত বুকের উপর আশ্রে ফেলল। আচমকা টানে মৌ সরাসরি উজানের উপর এসে পড়তেই উজান মৌয়ের কানের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। ওহ মাই লিটল সুইট বউ, তুমি নিজে চাইলেই তো আর এই উজান চৌধুরী তোমাকে এত সহজে তার এই খাঁচা থেকে যেতে দিচ্ছে না। মৌ উজানের বুকের বন্দি দশা থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। আর বউয়ের এমন অবুঝ ছটফটানি দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকে মুচকে হাসতে লাগলো। সে নিজেও নিজের মনকে প্রশ্ন করে বুঝতে পারছে না হুট করে এই সামান্য মেয়েটার মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে কেন তার নিজের বুকের ভিতরটা অমন তীব্র হাহাকার করে উঠেছিল। মৌয়ের প্রতি উজানের মনে মনে যে এক অদ্ভুত অলৌকিক অনুভূতির জন্ম হয়েছে তা আজ অনস্বীকার্য। কিন্তু কেন এই অনুভূতি, এর উত্তর উজান চৌধুরী নিজের কাছেও নেই। বিগত 2 বছর ধরে এই মেয়েটার তার পেছনে সারাদিন পাগলামি করার কারণে, নাকি সমাজ ও ধর্মের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার টানে। তবে কারণ যাই হোক না কেন, উজান এখন নিজের মনে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে পুরোপুরি ভাবে এই মৌ নামক মায়ায় মগ্ন করে ফেলার। আর কোনো কিছুর জন্য না হলেও এই নিষ্পাপ পিচ্ছি মেয়েটার চোখের সমস্ত স্বপ্ন এবার সে নিজে পূরণ করবে। তাকে একটা সুখের ভালোবাসার নীর উপহার দেবে, যদিও সে নিজে এখনো জানে না সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারবে। এর মাঝে মৌ আবারও চেঁচিয়ে উঠল। ছাড়ুন বলছি, আমায় একদম ছুবেন না। এই বলেই মৌ তীব্র আক্রোশে উজানের বাঁধন থেকে সরে আসতে চাইলো। আর নিজেকে মুক্ত করার এই তাড়াহুড়োতেই সে অসাবধানতা বশত উজানে সে আঘাতপ্রাপ্ত হাতটার উপর সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। আর তৎক্ষণাৎ উজান তীব্র যন্ত্রণায় নিজের মুখমণ্ডল চরমভাবে বিকৃত করে ফেলল। একটু আগে দেয়ালের চোটের ব্যথায় এখনো কমেনি, তার উপর আবার এই মেয়েটার শক্ত হাতের ঘুষি। মৌ দেখতে যতই শুকনো আর পাতলা হোক না কেন, রাগলে তার শরীরে অনেক জোর চলে আসে। উজান তা আজ হাড়ে মাসেই টের পেল। আউচ! মৌ উজানের মুখ থেকে অমন যন্ত্রণার আওয়াজ শুনে এক ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। উজানের ব্যথায় নীল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তার বুকের ভিতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। নিজের অজান্তেই উজানকে এভাবে এত বড় আঘাত দিয়ে ফেলায় মৌয়ের নিজের উপরে এখন ভীষণ রাগ হতে লাগলো। সে নিজের সমস্ত মান অভিমান একপাশে ঠেলে দিয়ে দ্রুত উজানের চোট পাওয়া হাতটা নিজের দুটি নরম হাতের মুঠোয় টেনে নিল। তারপর গভীর মায়ায় ও ব্যাকুলতায় সেই ব্যথার জায়গায় আলতো করে ফু দিতে লাগলো। মৌ একরাশ অসহায় ও অপরাধী দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে একদম নরম গলায় বলে ওঠে। বেশি ব্যথা দিয়ে ফেলেছি তাই না? আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি, প্লিজ আমায় মাফ করে দিন। উজান এক দৃষ্টিতে মৌয়ের ওই ভয়ার্ত ও মায়াবী মুখখানার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। এই মেয়েটা যখন এভাবে ভয় পায় বা হাসে, তখন তাকে দেখতে ঠিক কতটা মারাত্মক কিউট লাগে উজান নিজের জীবনে এর আগে এত নিখুঁত ও গভীর দৃষ্টিতে কখনো খেয়ালই করেনি। আজ তার মনে হলো মেয়েটি সত্যি অসম্ভব সুন্দর, এক মায়াবী অপ্সরী। অথচ সে নিজের তীব্র অহংকারের কারণে এতদিন এই পবিত্র মেয়েটার দিকে একবার ফিরেও তাকায়নি। ইফাত সত্যিই ঠিক কথা বলে, নারী ছাড়া পুরুষ এক্কেবারে অসম্পূর্ণ। এই ধ্রুব সত্যটা মনে মনে স্বীকার করা মাত্রই উজানের বুকের ভেতরে সমস্ত অশান্তি ধুয়ে মুছে এক স্বর্গীয় শান্তি বিরাজ করতে লাগলো। আচমকা সে নিজের শরীরটা আরো কিছুটা মৌয়ের দিকে ঝুঁকিয়ে নিয়ে তার চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়ালো।
ব্যথা যখন দিয়েই ফেলেছো, তাহলে পানিশমেন্ট হিসেবে আমাকে এখন গুনে গুনে 10-10টা মিষ্টি চুমু দাও দেখি। উজানের মুখ থেকে এমন অকপট ও খোলামেলা দাবি শুনে মৌ মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেল। এই লোকটা কি তার সাথে নির্ঘাত কোনো ফাজলামো বা ইয়ার্কি করছে? নয়তো যে লোকটা দিনরাত 24 ঘন্টা তোমাকে বউ মানি না, বউ মানি না বলে মুখে ফেনা তুলে ফেলতো, সে আজ হঠাৎ সবার সামনে আর রুমের ভেতরে এমন সাইকো প্রেমিকের মতো বিহেভিয়ার করছে কেন? মৌ নিজের লজ্জা লুকাতে এবারও কৃত্রিম চোখ রাঙিয়ে উজানের দিকে তাকালো।